আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, জুলাই বিপ্লবের বর্ষপূর্তির যে মাস, সেই মাসে আমরা জুলাই বিপ্লবের একটি মূল্যায়ন তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন দিক থেকে। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা পরবর্তী বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, তাদেরকে আমরা একে একে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মতামত, তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার, যিনি নিজেকে মূলত ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ফ্রিল্যান্স জাতীয়তাবাদী এবং হার্ডকোর বাংলাদেশি হিসেবে পরিচয় দেন, যিনি জুলাই বিপ্লবের সাথে যিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। মেজর মোহাম্মদ জামাল হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ভাইয়া, আর দর্শকদেরকেও আসসালামু আলাইকুম। দর্শক, হায়দার ভাই, জুলাই বিপ্লবে আমাদের সেনাবাহিনীর ভূমিকা অবিস্মরণীয়। সেনাবাহিনী অন্তত আমি বলবো যে অগাস্টের ৩ তারিখ থেকে, মানে ৩ তারিখে যদি আমরা একটা টাইম সেট করি, ৩ তারিখ থেকে তাদের মধ্যে একটি অর্ডার ডিজবে করার একটি মানে কি বলবো মানসিক অবস্থান তৈরি হয় যে না, আমরা আর গুলি করব না। গুলি তো আগে করেছে, মানে ৩ তারিখের আগ পর্যন্ত বা ৫ তারিখ সকালেও কেউ কেউ গুলি করেছে, কিন্তু মেজরিটি নিজেদেরকে গুটিয়ে নিয়েছে আসলে ৩ তারিখ থেকে, ৩রা আগস্ট ২০২৪ থেকে। তো সেনাবাহিনীতে আপনার যে জুলাই বিপ্লবে সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা আপনি কিভাবে দেখেন? পাশাপাশি যেহেতু আর্মি চিফ ছিলেন জেনারেল ওয়াকারের ভূমিকা এবং সেনাবাহিনীর ভূমিকা মিলায় জুলাই বিপ্লবটাকে আপনি যদি একটু আপনার মতো করে একটু বলেন, আমরা একটু শুনতে চাই। ওকে, ধন্যবাদ। জুলাই বিপ্লব আমি যেভাবে দেখি, একটা ছোট আন্দোলন থেকে ধাবিত হওয়া একটা গণ আন্দোলন। আমরা আগে যখন খেয়াল করতাম যে মানে এই ফ্যাসিস্ট বা এই জগদ্দল পাথর বাংলাদেশের বুক থেকে কখন যাবে, তখন সবার মনেই আসতো যে এটা একটা টোটাল আপরাইজ হতে হবে, টোটাল। আচ্ছা, তাহলে যেভাবে আত্মহতি দেয়া শুরু হয়েছিল, যেই পয়েন্টটাতে মানুষ আত্মহতি দিল, সেটা সবাইকে আসলে নাড়িয়ে দিয়েছে বলেই আমি মনে হয়। সেটা আসলে সেনানিবাসের ভিতরে উর্দি পড়া যারা, তাদেরকেও আসলে ছুঁয়ে গিয়েছিল ব্যাপকভাবে। তো সেখান থেকেই অর্ডার ডিজবের ব্যাপারটা আসলে সেভাবে ঘটেছে কিনা জানি না, বাট আমি যেটা বুঝি যে এটা একটা ব্যালেন্স করা। নেতৃত্ব বুঝতে পেরেছিল যে দিস ইজ দি টাইম, এবং ৯০-এর গণ আন্দোলনের সময়ও কিন্তু তাই হয়েছিল। এবং ঠিক যখন মাঠের যে যারা থাকেন তাদের মনোভঙ্গিটা যখন বোঝা হয়ে যায়, তখন আসলে কমান্ড জায়গাটা এমন একটা পয়েন্টে চলে আসে বা বয়েলিং পয়েন্টে এসে যায় যে তখন সিদ্ধান্তটা নিতেই হয়। হয়তো ফ্যাসিস্ট চাচ্ছিল যে আরো একটু কিছু প্লে করতে, বাট খুবই প্রুডেন্টলি আমি বলবো যে সময়টা বেছে নিয়েছেন যে ৩ তারিখ। এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরের ঘটনা। এবং ক্যান্টনমেন্টের বাইরে যদি বলি, আমরা সংগঠিত হচ্ছিলাম, ঠিক আমার মনে আছে যে ১৭ তারিখে প্রথম মিরপুর ডিওএইচএস এ কর্নেল হক, আপনারা সবাই চেনেন, উনার বাসাতেই, উনার কলেই আমরা সবাই গিয়েছিলাম। সেখানে ৭-৮ জন ১০ জন আমরা ছিলাম, এবং আস্তে আস্তে আমরা মাঠে চলে আসি এবং সিদ্ধান্ত নেই যে এভাবে তো হবে না, আমাদেরকে ওদের সাথে থাকতে হবে। প্রথমে আমরা যেটা ছিল যে আমরা তাদের দাবির প্রতি আমরা সমর্থন, সহমর্মিতা, এবং একটা সময় আসে যে আমরা তাদের সাথেই মার্চ করে যাই। আমরা আসলে অবসরপ্রাপ্ত অফিসার আপনারা একজোট হলেন, ঐক্যবদ্ধ হলেন। জি জি, অবসরপ্রাপ্ত অফিসাররা একজোট হলে, এবং সবাই কম বেশি আমি দেখেছি যে সার্বভৌমত্ব, জাতীয়তাবোধ সম্পন্ন। আসলে আমি একটু পিছনে যাব, যে কত ১৭ বছর কিভাবে কেটেছিল আমাদের, বা ১৫-১৬ বছর কিভাবে কেটেছিল। ওই সময়টাতে আসলে আমাদের যে টোটাল নিয়ন্ত্রণ, মনের নিয়ন্ত্রণ, এবং ট্রিপল যদি বলি যে জিনিসটা, যে এক ধরনের বিকলাঙ্গতা, মানসিক বিকলাঙ্গতা ভর করেছিল পুরা এই কমিউনিটিতে। এবং আমরা ইভেন বিডিআর এর যে ২৫ তারিখ ফেব্রুয়ারি আসলেও আমরা উচ্চারণ করতে চাইতাম না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আলোচনা করতাম না, এই ধরনের পর্যায়ে আমরা ছিলাম সত্যিকার অর্থে। এবং এই আলোচনা করলে বেশিরভাগ সময় কোর্স গ্রুপে, ইন্টিমেট গ্রুপগুলোতে বলতো যে প্লিজ এই রাজনৈতিক আলোচনাটা না করলে ভালো হয়। আসলে এটা তো রাজনৈতিক আলোচনা না, এটা দেশের আলোচনা, এবং সেটা তো সার্বভৌমত্বের কল, এবং সেটা তো ফৌজি আলোচনা করবে, কে আলোচনা করবে?
কিন্তু এটা কিন্তু ডিক্লাইন। আমি ছাড়া হয়তো ওই 15 জন, আমরা যারা 10-15 জন হাতে গোনা মানুষ ছিলাম যারা ফেসবুকে লেখার, মানে তাও ক্লোজ গ্রুপে লেখার সাহস করতাম। তার মানে কতটা কন্ট্রোল করা হয়ে গিয়েছিল অলরেডি। সো সেই প্রেক্ষাপটে আমি ছাড়া বাকি সবাই তাদের বন্ধু, মানে কোর্সমেটকে আমরা বলি সোলমেটদের গ্রুপ থেকে আউট। মানে তাদেরকেও তারা সহ্য করতে পারে না, উপস্থিতিও সহ্য করে না। তো তাহলে বুঝতে হবে যে ব্যাপারটা কি, তারা তো কোনো দাগি আসামি না, কোনো ধরনের আমি বলবো যে ফৌজদারি বা রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে না, শুধুমাত্র বিডিআর হত্যাকাণ্ডের একটু আলোচনা, শুধু সুযোগ, সেটাও করার সুযোগ ছিল না। তো সেই প্রেক্ষাপট থেকে হক স্যার প্রথম কল দিলেন, ওখানে আমরা বুঝতে পারলাম আমি জামাল হায়দার একা না, আমার মতো অ্যাটলিস্ট 8টা-10টা মানুষ আছে। 17 তারিখে আমরা প্রথম মিটিং করি, তার আগের দিন মুগ্ধ মারা যায়। 19 তারিখে যখন ছাত্রাবাসগুলো বন্ধ করে দেওয়া হয়, এমআইএসটি বিওপির ছেলের ছাত্রছাত্রীরা ব্যাগেজ সহ মিরপুর ডিওএইচএস এর গেটের যানবাহনের জন্য অপেক্ষা করছিল, তখন স্থানীয় সংসদ এবং পুলিশ একযোগে তাদেরকে আক্রমণ করে বসে এবং এই নিরীহ বাচ্চাগুলা যে দৌড়াদৌড়ি করছিল, কাতরাচ্ছিল, সেটা আমাদের কমিউনিটিটা দেখে। সেখান থেকেই সবকিছু শুরু। এবং আমি বলবো মিরপুর ডিওএইচএস এই জুলাই আন্দোলনে বড় একটা কৃতিত্বের দাবিদার। এটা অসম্ভব কাজ করেছে তারা। 2 তারিখে ওই মিছিলটাতে আমিও ছিলাম। বাংলাদেশের সংরক্ষিত এলাকায় সেনানিবাসে মিছিল হয়েছে, এটা কেউ কখনো দেখে নাই। সেটা পরের দিন সকাল থেকে মাইকিং হয়েছে। 3 তারিখে সেই মিছিলটা 2 গুণ না 2.5 গুণ বা 3 গুণ হয়েছে। আমি ভিডিও আছে, 6 মিনিট ধরে মিছিলটা গিয়েছে, ভর্তি মানুষের মিছিল, এবং সেই মিছিলটা একেবারে অন্যরকম। সেটা বাংলাদেশে যা মিছিল দেখেন সেই মিছিল না। সেই মিছিলটাতে ছিল ছোট ছোট বাচ্চা, শুধু ছিল না, একজন মহিলা বৃষ্টির মধ্যে 2 বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে এবং ওই ধরনের জিনিস। এবং আমি দেখেছি, নিজে চোখে দেখা এবং ভিডিও আছে, যে অফিসার গেমস থেকে আসছে বিকাল বেলা, তার ছেলে যেহেতু মিছিল করছে সেও সাথে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি যাচ্ছ কেন, তুমি কিভাবে এখানে আসলা? বলে স্যার ওকে একা ছাড়ার চেয়ে আমি সাথে থাকা ভালো না। এরকম মানে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে। এবং একটা সময়ে প্রথম যে অফিসারটা এই মানে একাত্ম হয়ে মিডিয়ার সামনে চলে আসে, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার। তাকে আমরা নরমালি বলি, ডাকি হুইসেল ব্লোয়ার। সে হাইকোর্টের ওখানে মার্চ ফর জাস্টিসে গিয়েছিল, আমারও যাওয়ার কথা ছিল, আমি যাইনি। তো ও গিয়েছিল প্রথম। তো আমি দেখলাম যে এটা এত অ্যাট্রাক্ট করেছে এবং ছাত্ররা এত প্রেস করেছে, পরে আমরা কিন্তু 3 তারিখে গেলাম। হাসান নাসির স্যারের নেতৃত্বে হক স্যার ছিলেন, তারপরে হাসিন স্যার ছিলেন। ওই দিন আমরা 20 জন গিয়েছি এবং আমাদের এক ধরনের নেশার মতোই হয়ে গেল। মানে আসলে কি প্রাপ্তি বা সরকার পরিবর্তন হবে সেই ধরনের আমাদের মনে হচ্ছিল যে খুবই অন্যায় করছে সরকার। এবং আপনি দেখবেন যে আমার বক্তব্য ছিল যে আমি প্রথম দিন থেকেই বলেছি যে না, সার্বভৌমত্বের কলটাই হচ্ছে মেইন কল, এবং এই পুরো বিপ্লবটাকে বা আপনি অভ্যুত্থানটাকে আপনি অনেকভাবে চিত্রায়িত করতে পারবেন। এবং আমি যে কলটা নিয়েছি সেটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষত ছিল এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হবে। এবং আমি ওই দিন দাঁড়িয়েই কিন্তু ওই কথাটাই বলেছি যে আমরা বাংলাদেশ একটা গরিব দেশ, এর সার্বভৌমত্বের ক্ষতি হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে, এটা আর মানা যায় না। সেই জন্যই আমরা আসছি। তো আমি আপনার কাছে সার্বভৌমত্ব বা পরবর্তী আপনাদের অর্জনটা নিয়ে আসবো। তো আমি একটু যদি জানি যে আপনি জুলাই পরবর্তী প্রায় 1 বছর তো হতে চললো আমাদের জুলাই বিপ্লবের। তো জুলাই বিপ্লবের 1 বছরে যে আপনার এই সার্বভৌমত্বের প্রসঙ্গটা যদি বলি, সেটা তো অনেক বিশাল আসপেক্ট। তো আমাদের মধ্যে কি পরিবর্তন, অর্থাৎ সেনাবাহিনীর এই যে অংশগ্রহণ, পরবর্তী সময় জেনারেল ওয়াকারের যে ভূমিকা, যেমন জেনারেল ওয়াকার তো আপনার কোম্পানি কমান্ডারও ছিলেন, আপনি যতটুকু বলছিলেন আমাকে, তো আপনার খুব ক্লোজ চাচে ছিলেন। তো জেনারেল ওয়াকারের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন, মানে আগের ভূমিকা, পরের ভূমিকা, আপনি যদি একটু যদি স্পষ্টভাবে আমাদের একটু বলেন, আমরা একটু বুঝতে সুবিধা হবে। ওকে, প্রথমত জেনারেল ওয়াকার ডেফিনেটলি একজন সৎ এবং ভালো অফিসার হিসেবে আমি দেখেছি। কোম্পানি কমান্ডার বলতে হচ্ছে আমরা একই প্যারেন্ট ব্যাটালিয়নে জন্ম নিয়েছি। তো আমি ওনাকে চিনি, উনি 3 বার চাকরি করেছেন, আমি 6 বছর ওই একই ব্যাটালিয়নে ছিলাম এবং কাকতালীয় ভাবে এক রাত মানে উনি আমার কোম্পানি কমান্ডার ছিলেন। পরে আমি অবশ্য হঠাৎ করে অন্য একটা কাজে যাই। যাই হোক, মানে উনি একজন খুবই সজ্জন মানুষ এবং একেবারে আমরা যেটা শুনেছি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে উনি খুবই পরহেজগার।
সেটাতে কোনো সমস্যা নাই। আপনি কার্য করুন, উনি একটা নেতৃত্বে আছেন একটা সংগঠনের, এবং উনার কয়েনের ওই পিঠটা আমি দেখতে পাই না। আমি এই পিঠ থেকে শুধু বুঝার চেষ্টা করি যে উনার কোন কাজগুলো আমার সার্বভৌমত্বের জায়গাতে এক ধরনের হচ্ছে, মানে প্রশ্নের জায়গাতে চলে আসতেছে সেগুলা। আমি চিন্তা করব যে একদিকে সেনা প্রধান এটা একটা ইনস্টিটিউশন বলা হয়, বাট ইনস্টিটিউশন যে সেটার ওয়েটটা যিনি ধারণ করবেন তাকেই বুঝতে হবে। সো আমরা কতগুলো ঘটনা হয়তো আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেয়। আমরা যদি ফুল স্টপ, ইনক্লুসিভ নির্বাচন, নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন মাতির ওই পয়েন্টগুলোতে নাও যাই, তাহলেও আমি আজকে 11তম মাসে এসে আমি তো মিলাবো যে আমি সার্বভৌমত্ব হত ছিল, আমি পার্সোনালি সার্বভৌমত্ব ছিল না, এখন সার্বভৌমত্ব কোথায় আছে। এখন ডেফিনেটলি কিছু কিছু জিনিস দিয়ে আমি বুঝতে চেষ্টা করব। সার্বভৌমত্বটা বাংলাদেশে নষ্ট করেছিল কে? একজন ফ্যাসিস্ট, এবং তিনি একদম সেবাদাসী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের হত্যাকর্তা হিসেবে ছিলেন না, তিনি আরেকটা দেশের সেবাদাসী হিসেবে এখানে ছিলেন, এবং তিনি খুবই কৌশলে বাংলাদেশের 6টা বড় অপরাধ করেছিলেন। সেই 6টা বড় অপরাধের মধ্যে যদি আমি বলি, গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ, রাষ্ট্রযন্ত্র নষ্ট করা, তারপরে লুটপাট করা, গুম খুন করা, ইসলামিস্টদেরকে এক ধরনের চাপে রাখা বা ধ্বংস করা, আর হচ্ছে সার্বভৌমত্ব। এখন আমরা সবাই মাঠে নেমেছিলাম, এবং সবচেয়ে ক্ষতিকর কাজটা হয়েছিল সার্বভৌমত্ব নষ্ট হয়েছিল। আমার একটা গরিব, মানে আমি বলবো যে একটা মানে 20 কোটি মানুষের দেশ, তার সার্বভৌমত্বটা নষ্ট হয়েছিল। এখন এই সার্বভৌমত্বটা রক্ষা কে করেন? রক্ষা করেন হচ্ছে আমাদের সামরিক বাহিনী। এই তো কাজ। আমরা বাংলাদেশের ট্যাক্স গুলো দেই, এই মানুষগুলোকে আমরা রাখি আমাদের সার্বভৌমত্বকে গার্ড করার জন্য। এবং সেই জায়গাটাতে গত 11 মাস কি হয়েছে, সেই 11 মাসে আমি যদি বলি, সেই 11 মাসে কি তারা কোনো এক্সারসাইজ করেছেন যে কেন একটা বাহিনী দীর্ঘ 15-16 বছর ব্যক্তিকে, দলকে এবং অন্য কোনো মানে শত্রু পক্ষকে সুবিধা দিয়ে গেছে বা তাদেরকে সার্ভ করেছে বলে মনে হয়েছে পারসেপশন। সো সেটা থেকে বের হওয়ার যাওয়ার জন্য কোনো এক্সারসাইজ করেছে, কোনো ধরনের অনুশীলন কেন করেছে, এই প্রশ্নটা কি জানতে চেয়েছে? আমরা দেখি নাই। এবং এটা তো একটা রোগ ছিল, তাই না? সেই রোগটা থেকে বের হয়ে আসার কোনো চেষ্টা ছিল, সেই চেষ্টাটার নাম হচ্ছে রিফর্ম। সেই চেষ্টাটার কি কারণে, কি কৌশলে, কি জাদু বলে একটা বাহিনীকে, যেই বাহিনীটাকে রাখা হয় দেশের সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার জন্য, সেখানে আর একটা মানুষকে, এই জেনারেল তারেক সিদ্দিকীর নেতৃত্বে মানে পুরো বাহিনীটাকে এক ধরনের ট্রিপল করে নিয়ে তারপরে শত্রু দেশের হয়ে কাজ, মানে সেবা করার মতো একটা পারসেপশনে চলে গেছে। তো এই গত 11 মাসে তো সেরকম কিছু আমরা দেখি নাই, আসলে দেখার সুযোগ পাইনি। তারপরে মনে করেন যে যেই লোকগুলো একেবারে চিহ্নিতভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশ সেনাবাহিনীর কালচারটাকে নষ্ট করেছে, যেমন তারেক সিদ্দিকী, তারপরে মনে করেন আমি একজনের নাম খুব ভাবে বলবো, জেনারেল ফজলে এলাহি, জেনারেল আকবর, মোল্লা ফজলে আকবর। এই ভদ্রলোক এখনো বনানী ডিওএইচএস এর প্রেসিডেন্ট। এটা একটা কলঙ্ক, এটা একটা লজ্জা। এই ভদ্রলোক 7 দিন, তার চাকরি শেষ হওয়ার 7 দিন আগে ডিজিএফআই তে যান, এবং তারপরেই কিন্তু বিডিআর কিলিংটা হয়। বলা হয়ে থাকে তিনি সিঙ্গাপুরে গিয়ে জয়ের সাথে মিটিং করেছিলেন এই পুরো প্যাকেজটা করার জন্য। এবং তারটা তো খুবই, আমরা যা চাকরি, আমি তো চাকরি করি নাই, আমি শুনেছি, এন্ড দেন যারা চাকরি করেছে তারা এটা খুবই ভালো জানেন। হাসিনুর রহমান উনি পরিষ্কারভাবে বলেছেন যে উনার মাধ্যমেই উনাকে অফার দেওয়া হয়েছে যে ইয়ের জন্য কাজ করার জন্য, মানে শত্রু দেশের জন্য কাজ করার জন্য। সো এই অভিযোগগুলো আসছে, এগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা, তারপরে মনে করেন যেগুলো একেবারে মার্কা মারা লোক, যারা এখানে হয়তো আমাদের কমিউনিটিটা ওইভাবে রাইজ আপ করে না, ভয়েস করে না, তাদের ডিগনিটিটা ওইভাবেই চিন্তা করে যে আমি একটু ভদ্রভাবে থাকি। কিন্তু সত্যিকার অর্থে যারা চাকরি করেছেন তারা কিন্তু জানে, 10 জন, 15 জন, 20 জন, 100 জন লোকের নাম জানে, তারা একেবারে ফ্যাসিস্টের গুম খুনের সিস্টেমের সাথে জড়িত, টাকা পয়সা চুরি না। সো তাদেরকে তো বের করার কোনো কাজ আমরা দেখি নাই, তারা মানে সেই জিনিসটা হয় নাই। বরং এখন যেটা আসলো যে এখন যিনি 2009 থেকে প্রুভেন বাংলাদেশি পক্ষের লোক, সার্বভৌমত্বের পক্ষের একজন জোরদার সৈনিক, তাকে পিএনজি করা হয়েছে। কোনো দোষ তো বলেন নাই, না বললে পারে তো মানুষ ইজিলি ভুল বোঝার জায়গা আছে।
দোষ যেহেতু বলেন নাই, উল্লেখ করেন নাই, উনি কি চুরি করেছেন, উনি কি বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কাজ করেছেন, সেটা জনগণকে জানতে হবে। যেহেতু জনগণের পারসেপশন হচ্ছে এই ভদ্রলোক জুলাই বিপ্লবের একজন অন্যতম শক্তিশালী যোদ্ধা, এই ভদ্রলোক হাসিনাকে একমাত্র লোক যিনি চোখে চোখ রেখে বলেছেন নো, বিডিআর এটা চলবে না, বিডিআর আপনি যেভাবে ইনকোয়ারি করতে যাচ্ছেন সেটা চলবে না, উনাকে তো জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। প্রবলেমটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ওনারশিপটা কার আর এই সরকারের ওনারশিপটা কার। সরকার তো এগুলো দেখা দরকার ছিল, এই মানুষগুলোকে তো সরকার যন্ত্রের মধ্যে রাখলেই তো আলটিমেটলি যে সার্বভৌমত্ব রক্ষার যে যন্ত্রটা তাকে সঠিক স্টেপে নিতে পারতেন। দেন হচ্ছে নির্যাতিত, আমি বলবো না যে বঞ্চিত অফিসার একটা গল্প আছে 300-400 অফিসার, বাট নির্যাতিত অফিসারটা ছিল অনেক। নির্যাতিত মানে মনে করেন যে তাপসের যে বোমের মামলা, তো এইটা আজকে 11 মাস হয়ে গেছে, ওই অফিসার গুলোর তো জান খারাপ হয়ে গেছে। 5 জন অফিসার, ওরা হচ্ছে সবচেয়ে সাহসী অফিসার, ওরা সবগুলো 4 জনই কমান্ডো এবং এগুলো ব্রেভার্ট যাদেরকে আমরা শুনি সিনেমাতে, দিস 5 আর রিয়েল ব্রেভার্ট। সো তাদেরকে অত্যাচার করেছেন 16 বছর, ছাত্র জনতার রক্তে আমরা আবার সার্বভৌমত্বটা ফেরত পাইলাম, তাহলে প্রথমে ওইটা অ্যাড্রেস করা দরকার ছিল। আপনি যদি না করেন, হোয়াট মেসেজ আই গেট, আমি হয়তো কিছু বলছি না, আমি এতদিন বলিও নাই, কিন্তু মেসেজটা কি? তারপরে হচ্ছে হাসিন স্যারের গল্পটা, উনি বরখাস্ত, উনি 2 বার বীর প্রতীক, উনি বরখাস্ত, জাতির কাছে উত্তরটা কি দিবে? একটা বাহিনী উত্তরটা কি দিবে? যে উনার উত্তর দিতে হবে না, উনি বরখাস্ত না কি, উনি তো ডাইরেক্টলি সবার সামনে বলতেছেন, তাহলে আপনি উত্তরটা দেন, এটা তো একটা সমাধান হইতে হবে। তাইলে কি সরকারও এটা ওনারশিপ নাই? সরকার এই ঘটনার ওনারশিপ নিবে না? উনি একজন বীর প্রতীক 2 বার, উনি বাংলাদেশের জন্য একজন ড্রেস পরা মানুষ, তাকে গুম করা হয়েছে এবং 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 সেটার বিচার আপনি করেন নাই যখন, তখন তো আপনিও পচে যাচ্ছেন, এটা কেউ ধরে রাখতে পারবে না। আমি আজকে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হিসেবে অথবা সেনাবাহিনীকে আমি বলি চাই না বলি, ঘটনাগুলো তো এটা সেট। মেজর জাকির, তারপরে মনে করেন যে একজন অফিসার জাহিদ, মেজর জাহিদ, ওনাকে 16টা গুলি করা হয়েছে হাত করা অবস্থায়। তাহলে এটা তো বাহিনীর একটা সংগঠনের দায়িত্ব এটা বের করা, এখন তো নাই, আপনার উপরে তো ঝান্ডাটা নাই, উনি যিনি বলবেন সেই মানুষটা নাই, তার যন্ত্র নাই, তাহলে আপনি স্বপ্নদৈনিক করছেন না কেন? আপনাকে কেন ক্লেম করতে হবে? একজনকে কেন ক্লেম করতে হবে যে আমি এরকম ছিলাম? তারপরে আমাকে বিদেশে বসে বলতে হবে কেন? বাংলাদেশে বললে সমস্যা কোথায়? আমরা 2015 সালে ওয়াহিদুল নবী স্যার এবং ইএসআর রেজা স্যারের নেতৃত্বে খালেদা জিয়ার ওখানে খাবার নিয়ে গেছি, জাস্ট টু প্রুভ দ্যাট ফ্যাসিস্ট খালেদা জিয়ার খাবার আটকে রাখছে এবং তাকে এইভাবে ব্যারিকেড দিয়ে রাখছে, জাস্ট টু প্রুভ দ্যাট। তো বাকি সময়টা তো আমাদের অনেক কষ্টে কাটছে, তাই না? এক ধরনের আমরা নিগৃহীত অবস্থায় ছিলাম, বাট দেন এখন তো ফ্রি, তাইলে এই সার্বভৌমত্বের কাজটুকু কে করবে? এই তো বাহিনীকে করতে হবে। এটা মানে এটা এড়ানোর কিছু নাই। তারপরে মনে করেন যে প্রশিক্ষণ বা অন্য জিনিসগুলা, তারপরে এই সময়টা তো খুব ভালো হইতো হার্ডকোর অফিসার রেস করা, এখন পার্টিজান অফিসার রেস করার জন্য আমরা বসে আছি। আমরা বলতেছি আগে নির্বাচন, সামরিক বাহিনীর সংস্কার হবে এমন ভাবে যেন ওরা মরে গেলেও আর কোনো পার্টিকে সার্ভ না করে, ওরা মরে গেলেও হার্ডকোর থাকে যে আমাকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার মেজর জেনারেল বানানোর দরকার নাই, আই উইল বি ভেরি হ্যাপি টু সার্ভ বাংলাদেশ। এই ট্রেন্ডটা আমি এই 9 মাস 11 মাসে চেয়েছিলাম এবং আমি শুরুতেই আমার মনে হয় যে প্রথম জুলাই বা আগস্ট সেপ্টেম্বরে আমি একটা টক শো করেছিলাম, তো সেইটাতে আমি বলেছিলাম, এরপর অবশ্য বন্ধ রেখেছিলাম বিকজ আমি একটা এঙ্গেজমেন্টের মধ্যে ছিলাম, ওখানে করা যাচ্ছিল না। এন্ড দেন এইগুলো খুব অবভিয়াস একজন নেতা হিসেবে আমাকে রাইট ট্র্যাকে আনার জন্য। দেখেন আমি একটা সিম্পল কথা বলবো যে ফ্যাসিস্ট যুগে 16 বছরে এই যে মনে করেন যে খুনি জিয়া, আহসান জিয়া, তো এরা তো খারাপ কাজ করেছিল, তো এটার ওনারশিপ কি এখন সেনাপ্রধান নিচ্ছেন? যদি না হয় তাকে পাড়ায় তো বের করতে হবে যে মানে কি উনি তো কে মোটা হয়ে যাচ্ছেন। আমরা যখন ছবি দেখি যে উনি মানে খেয়ে দিয়ে মোটা হচ্ছেন, তো ইন্ট্রোগেশন কি হচ্ছে? তো এটা সরকারকেও তো দায় নিতে হবে। আমি কি আবার ফিরে যাব আগের জায়গায়? আমি কি আবার রিস্কিং হব? মানে আমি তো রাস্তায় নেমেছি, আমি এক্সপোজ, আপনি আজকেও দেখাইলেন যে আমি এক্সপোজ, তো আমি এক্সপোজ, আমি আবার ফিরে যাওয়ার বন্ধ করার জন্য যা যা করার দরকার সেটা করতে হবে। এটা আমার প্রাণের দাবি, যত মানুষ আছে কোনো দরকার নাই, আমি বাঁচবো, আজকেই বাঁচাই আমার যথেষ্ট, কিন্তু আমার এটা প্রাণের দাবি থাকছে, সেনাবাহিনীর সংস্কার ছাড়া যেন কোনো ইলেকশন না হয়। ইলেকশন হলে আবার তো বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে, বিকজ পদ পদবীর মূলাটা ঝুলায়ে একটা লোককে দিয়ে যা ইচ্ছা করানো যায়।
এইটা বন্ধ করতে হবে। দ্যাটস হ্যাজ টু বি স্টপ। আমরা সেনাবাহিনীকে খাওয়াচ্ছি। এখন বিষয়টা এরকম হয় ফ্যাসিস্ট যুগে, ওর দিকে কিছু কথা বলা যাবে না, চোখ তোলা যাবে না। হি ইজ সার্ভিস প্রোভাইডার। ফুয়াদ সাহেবের মতো আমি চাকর বাকর বলতে চাই না, কিন্তু সার্ভিস প্রোভাইডার। তো কি সার্ভিস? আমার সার্বভৌমত্বটা ইনট্যাক্ট থাকবে, দ্যাট হ্যাজ টু বি সার্ভড। ওকে। তো আমি যেটা মানে আপনার কথায় যেটা আমি মনে হচ্ছে যে কদিন আগে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে সম্ভবত, যে একটা বাজ পাখিকে দীর্ঘ 5-7 বছর তারা খাঁচায় বন্দি করে রেখেছিল। 5 বছর পরে তাকে যখন খাঁচা থেকে বের করে দেওয়া হলো, সে আর উঠতে পারতেছে না, মানে সে ভুলেই গেছে কিভাবে উঠতে হয়। আমার মনে হয় যে আমাদের সেনাবাহিনীর মধ্যে এই ইফেক্টটা কাজ করছে আর কি, যে তারা এখনো যে আমি যে স্বাধীন হয়েছি, আমি যে একটা ফ্যাসিস্ট রেজিম থেকে বের হয়ে আসছি এবং এখানে যে আমারও একটা কন্ট্রিবিউশন আছে, এই জিনিসটাই অনেকে বুঝতে পারছেন না। তো ধরেন আপনার কথা যেটা আসছে যে একটা সময় ছিল যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কথা বলতে পারেন নাই, ক্লোজ গ্রুপে কথা বলতেও অনেকে আপত্তি করেছে, মেম্বারই রাখে নাই। তো সেই জায়গাটার কি কোনো পরিবর্তন আমরা দেখছি? মানে ধরেন যে গোয়েন্দা সংস্থার মধ্যে কোনো সংস্কারের উদ্যোগ আমরা এখনো দেখি নাই। সেই গোয়েন্দা সংস্থা এখনো কিন্তু তার মতো করে আগের মতো করেই কাজ করে যাচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে, নানা রকমের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য তারা ব্যস্ত। ইদানিং আবার এটার সঙ্গে যুক্ত হয়েছে মিলিটারি ইন্টেলিজেন্সও, কিন্তু এটার সঙ্গে এখন যোগ দিয়েছে। তারপরে জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার জন্য লোক হায়ার করা হচ্ছে, জেনারেল ওয়াকারের বিপক্ষে না বলার জন্য চোখ রাঙানো হচ্ছে। তো জুলাই বিপ্লবটাকে কেন আমরা ধরেন সেনাবাহিনীর কতিপয় অফিসারের সুবিধার্থে বা তাদেরকে রক্ষা করার জন্য জুলাই বিপ্লবের এই যে সুফলটা কেন আমরা নিতে পারছি না সেনাবাহিনী? বা ধরেন এই যে পরবর্তী সময়ে জেনারেল ওয়াকার যে কারণেই হোক তো নেতৃত্বে ছিলেন, যেভাবেই হোক ওনার নেতৃত্বেই হাসিনা বিতাড়িত হয়েছে, এটা আমাদেরকে বলতে হবে, ইতিহাস তাই বলবে। তো উনি কেন ওনার সেই ক্রেডিটটাকে মানে ধ্বংস করে দিচ্ছেন আর কি? ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে, ফুল স্টপ বাট, নো ইফ বাট, তারপরে হচ্ছে তিনি দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে, এত তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে, এই যে বিষয়গুলো আর কি। এবং আমরা দেখলাম যে গুম খুনের সঙ্গে যুক্ত যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, ইতিমধ্যে আমাদের কাছে যে খবর সবাই কিন্তু দেশের বাইরে চলে গেছে। তারপরে কর্নেল মুজিব, জেনারেল মুজিব, তিনি নাকি নজরদারির মধ্যে ছিলেন, সেখান থেকে তিনি ভ্যানিশ হয়ে গেছেন। তো এগুলা নিয়ে ভিতরেও কেউ কথা বলছে না। সরকার তো আমি জানি না সরকারের মধ্যে কি প্যারালাইসিস তৈরি হয়েছে। তারপরে নিরাপত্তা উপদেষ্টা নিয়ে দেখলাম যে আরেক নাটক চলতেছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে। তো সব মিলায় এই যে ব্যর্থতাগুলো, আমি যা বললাম এগুলো সব ব্যর্থতা, কি মনে করেন আপনি? ওকে, ব্যর্থতার মানে আমরা কি ইল্লাট জাতি নাকি? এটাই মনে হয় যে ইল্লাট মানে একটা বিজয়ের পর দেখেন আমাদের বিজয়টা কিন্তু একেবারে প্যারালাল টু শ্রীলঙ্কান যে আপরাইজ হয়েছিল, এবং ইটস এ ভেরি ভেরি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ। আমি মানে খুব ডিগিন আমি গিয়েছিলাম শ্রীলঙ্কায়, কতগুলো জিনিস খুবই ভালো লাগলো। যে ওখানে কিন্তু টোটাল জিনিসটা, হয়তো তারা খুব শিক্ষিত সেজন্য হতে পারে, টোটাল জিনিসটা একেবারে খুব রাইট ডিরেকশনে চলে গেছে। লাইক 256টা সিটের মধ্যে 148টা সিট একেবারে নতুন, যাদের টোটালি ক্লিন নাই, ওই ধরনের মানুষ এখন সংসদে গেছে। তো আমি ইনকোয়ারি করছিলাম হাউ ইট হ্যাজ হ্যাপেন, হোয়াট মিলিটারি প্লেড দি রোল। মিলিটারি একেবারেই খুব স্যাটিসফ্যাক্টরি, ওদের মানুষের খুব স্যাটিসফ্যাকশনের সাথে রোলটা প্লে করেছে। হ্যাঁ, বাংলাদেশ মিলিটারিও অল দি টাইম, বাংলাদেশ মিলিটারিও স্যাটিসফ্যাকশনের সাথে, বাট এই ক্রুশিয়াল টাইমটাতে যেই কার্যক্রমগুলো করা হয়েছে সেগুলো আসলে এক ধরনের হতাশার জন্ম দিয়েছে। এবং এটা অনেক ক্লিয়ার হয়ে গেছে যে সরকার এবং মিলিটারি মে নট বি ইন দি সিনক্রোনাইজেশন, এটা বোঝা গেছে। সো এইটার ফলে আমি একটা ডায়লগ সবসময় বলছি, যেটা প্রথম দিন থেকেই বলি, যে আমাদের বিপ্লবের ঢেউটা জাহাঙ্গীর গেটে যদি এসে থেমে না যেত, তাহলে রক্তস্নাত এই আন্দোলনের সুফল বাংলাদেশের সবাই পেত। দ্যাটস ইট, এটা হচ্ছে কোট আনকোট। কেন আমি বলি যে আমরা যখন শত্রুকে আক্রমণ করি তখন একটা জায়গার নাম হচ্ছে এফইউপি, যেখান থেকে আমরা সংগঠিত হয়ে বেয়োনেট খুলে শত্রুর বাংকারের দিকে চলে যাই, হাঁটতে থাকি, গুলি খাই, সামনে যাই, এবং একটা সময় শত্রু বাংকারের উপরে চলে যাই, শত্রু বাংকার থেকে শত্রু বের হয়ে যায়, তার সাথে বেয়োনেট ফাইট করি। এই জায়গাটার সিস্টেমটা হচ্ছে মপিং আপ। ওই সময়টাতে
অনেক শত্রু অন্য জায়গায় স্থান নেয়। আমাদের এই ঘটনাটা তাই। জাহাঙ্গীর গেটে এসে বিপ্লবটা থেমে গেছিল, সোজা কথা। মানে আমরা কোনোভাবেই, দেখেন যারা বিপ্লব করেছিল আমরা 20-25 না, ওই দিন রাস্তায় অনেকেই ছিলাম। তো সেখান থেকে যদি এই 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 মানে সরকারের সিস্টেমে মানুষ হইতো, তাইলে আর এত ঝামেলা হইতো না। কারণ তাহলে ওনারা বুঝতেন যে কিভাবে মিলিটারিকে হ্যান্ডেল করা উচিত বা করা যাইতো। কারণ আমি আর একটা কথা আপনাকে বলেছি যে আমি মুদ্রার অপর পিঠটা দেখতে পাচ্ছি না, এবং জেনারেল ওয়াকারের চ্যালেঞ্জটা আমি বুঝতে পারছি না। আসলে চ্যালেঞ্জটা হয়তো উনি একা সামলাচ্ছেন বা সামথিং এট দি ব্যাক রয়ে যাচ্ছে, যেটাকে এখন আমরা শুনতে পাই। উনি কয়েক জায়গায় এক্সপ্রেসও করেছেন যে উনি সিনিয়র জেনারেলদের কাছ থেকে মানে পরামর্শ নেন। আমরা জানতাম উনি নেন, এবং ভালো অফিসারদেরকে উনি ডেকে ডেকে পরামর্শ নিয়েছেন। এটা হচ্ছে শুরুর দিকে 3-4 মাস নিয়েছেন, পরে হয়তো উনাদেরকে করেন নাই, সিনিয়র দেখে নিচ্ছেন। এখন কাদের থেকে নিচ্ছেন আমি জানি না। সার্বভৌম, আমি এখন বাইনারিতে চলি, সার্বভৌমত্বের পক্ষের না বিপক্ষের? সিম্পল, সার্বভৌমত্বের পক্ষের হইলে হার্ডকোর অফিসার রেইজ করতে হবে, এবং এখনই দিস ইজ দি টাইম। এখন নির্বাচন হলে একটা দল ক্ষমতায় আসবে, আবার জেনারেল সাহেবরা উনাদেরকে সার্ভ করবেন ওই স্টাইলে। আমরা এটা চাই না। আমাদের খুব গরিব দেশ, অনেক কষ্ট করে এই ট্যাক্সের টাকায় এই সেনাবাহিনীকে মানে প্রতিপালন করা হয় উইথ অনলি ওয়ান যে আমি ভারতের রাহু মুক্ত থাকবো, আমি রাহু মুক্ত থাকবো, আমি এভাবে চাই না। প্রত্যেকটা বাংলাদেশি চায় বাংলাদেশে। আর একটা জিনিস আমি বলি, সার্বভৌমত্বের গল্পটা কেন বলি, দেখেন এই একটা কার্ড খেলেই আপনি মনে করেন যে 3 কোটি তো অ্যাটলিস্ট সলিড ভোট, বা 4 কোটি সলিড ভোট তো মানে ফ্যাসিস্ট দলের থাকতেই পারে। কিন্তু তারা শুধুমাত্র একটা কথায় মোটিভেট হবে যে আমরা সার্বভৌমত্বের বিপক্ষে, মানে আমরা ওই জায়গাটাতেই আসি। এবং আমাদের ঐক্যটাও, সেনাপ্রধানও ঐক্যের কথা বলেছেন, অনেকেই ঐক্যের কথা বলেন, একটা জিনিস মিস করেন, সার্বভৌমত্বের পক্ষে ঐক্য হতে হবে। দেখেন আমরা যখন অঙ্ক থাকে ছোটবেলায় করতাম, সরল অঙ্ক, এটার নাম সরল অঙ্কতে একটা সিম্পল প্রিন্সিপাল হচ্ছে বডমাস, তাই না? প্রথমে ব্র্যাকেটের কাজটা করবেন, পরেরটা করবেন। দেখেন আমাদের কাজ ছিল প্রথমে ব্র্যাকেটের কাজটা করা, মানে সার্বভৌমত্বের পার্টিকে একসাথে করে ফেলা, যে আমরা ঐক্যটা হবে সার্বভৌমত্বের, নেক্সট হতে হবে সুশাসন, তারপরের জন্য যা করার করব। কিন্তু আপনি কি দেখছেন জনগণ, যে এখানে একটা টুইস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচন আগে হবে, পরে হবে, লোকাল গভর্নমেন্ট আগে হবে, সবাই সবার স্বার্থে চলে যাচ্ছে। সার্বভৌমত্ব এখন দেখেন আমরা আনগার্ড হয়ে যাচ্ছি, আমরা যারা আন্দোলনে ছিলাম এবং মারতে গেছি আনগার্ড হয়ে যাচ্ছি টোটালি। সো আমি সেনাপ্রধানের বিষয়ে বলবো, উনি কয়েনের ওই পিঠটা আমরা জানি না, তো ওনার সাথে আসলে কয়েনের উইকপিটটা শেয়ার করা উচিত। ওনার নির্ভয়ে বাংলাদেশ উনি পেয়েছেন, উনি সেইভাবেই অত্যন্ত শক্তিশালী ভাবে বাংলাদেশের এটাকে নেতৃত্ব দিলে আমার মনে হয় সবাই তুষ্ট থাকা উচিত। বিকজ মেজর হায়দার, ধরেন আমি জেনারেল ওয়াকার সাহেবকে কিন্তু বেশ কয়েক দফা ওনার অনেক ঘনিষ্ঠ সূত্রে আমার সাথে একটু কথা বলার আমন্ত্রণ জানিয়েছিলাম ইন্টারভিউটা, কারণ আমরা চেয়েছিলাম যে কোনো কারণেই হোক, আমি চেয়েছিলাম যে কোনো কারণেই হোক, মানে উনি যেহেতু হাসিনার পতনের একটা মূল কি পয়েন্টে অবস্থান করছিলেন, আমরা তার বিষয়টাকে আসলে আরো আপহোল্ড করতে চাচ্ছিলাম, এবং আমরা বলতে চাচ্ছিলাম যে আপনার আশেপাশে যারা আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, যারা আপনাকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, যারা পুনরায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলছে, সেই জায়গাগুলো থেকে আপনি আপনার জায়গাটা রাখেন। কারণ আপনি কি মনে করেন যে ওয়াকার সাহেব যদি ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করে ওয়াকার সাহেবের গলা থেকে ফাঁসির রশিদ ছড়বে? এটাকে আপনি মনে করেন? আচ্ছা, এখন আমি বলি যে আপনি দেখবেন যে আওয়ামী লীগ আসলে একটা ধর্ম, অনেকে বলে হ্যাঁ ওরা সার্বভৌমত্ব বিরোধী শক্তি। আপনি এখানে যে আছে, টরেন্টোতে যে আছে, ক্যালগেরিতে যে আছে, সে একটা জিনিসে বিশ্বাসী, খুব পরিষ্কার ভাবে বিশ্বাসী, সেটা হচ্ছে সেনা প্রধানই দায়ী ওনাদের পতনের জন্য। এটা কিন্তু উনি খুব স্পেসিফিকলি বলে। তাহলে আমি জানি না আসলে ওদের বিশ্বাস উনি পারতেন ঠেকাইতে, উনি করেন নাই। মানে আলটিমেটলি উনাকে কিন্তু অভিযোগ উনারা করতেছেন। বাট আমরা মনে করি যে এখন মানে ওনার কাছে টোটাল বল, উনি চাইলেই এটাকে সংগঠিত করতেই পারেন, এবং যারা একেবারে জড়িত তাদেরকে এরকম না যে কেউ অভিযোগ দিলে ওনাকে ধরতে হবে, উনি তো বাহিনীর মধ্যেই ছিলেন এবং উনি জানেন যে মানে কে কোথায় কি ইনভলভ, তাদেরকে অবশ্যই চোখের দেখায় তো পানিশ সিস্টেমটা আনতে হবে, কিছু তো করার নাই। এটা না করলে আসলে আত্মবিশ্বাসটা আসবে না আমাদের। তো আমাদের ধরেন যে হাসিনার যে গুম খুনের যে সংস্কৃতি, সেই গুম খুনের জায়গায় আমরা দেখছি যে র্যাব, পুলিশ, ডিজিএফআই, তারপরে আপনার ধরেন সিটিটিভি, সিটির কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো যেটা ডিজিএফআই, এগুলো সব ইনভলভ, এবং ঘুরে ফিরে সকল কিছুর কি পয়েন্টে কিন্তু আপনি কিছু সেনা কর্মকর্তাকে পাবেন।
এবং সেই নাম্বারটা ধরেন খুব বেশিও না, কিন্তু ধরেন 10 থেকে 15 জন, 10 থেকে 15 জন যাদেরকে আপনার ধরেন বছরের পর বছর ঢাকায় রাখা হয়েছে, প্রমোশন দিয়ে রাখা হয়েছে, ক্ষমতায়িত করা হয়েছে। তো এই গুম খুনের বিচারে বাধাটা কোথায়? মানে ধরেন আপনার সেনাবাহিনীর মতো একটা গৌরবোজ্জ্বল যে সেনাবাহিনী আমাদের, সেই সেনাবাহিনীর ভূমিকাকে যারা ম্লান করলো, এই 15-20 জন ধরেন, তাদের বিচারের বাধাটা কোথায়? কেন এই গত 11 মাসে প্রায় 1 বছরে এই জায়গাতে আমরা দেখছি যে কিছু অংশ আমাদের মানে বিডিআর এর অফিসারদেরকে যখন হত্যা করা হয়েছে, তখন কিন্তু তারা এই মানে ব্রাদারলি আর্মস এর এই ফিলিংসটা তারা ফিল করে নাই। এখন এই খুনিদেরকে বাঁচানোর জন্য, হাসিনার সহযোগী দুর্বৃত্তদের বাঁচানোর জন্য তারা কিন্তু এখন একই ইউনিফর্মের বাহিনী, আমরা ব্রাদারলি ইন আর্মস, আমরা এই জায়গাটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা আপনার পর্যবেক্ষণ কি? এটা একটা উইজডমের ব্যাপার। ওই যে বললাম যে এত মানুষ আত্মহত্যা দিল, এটা তো একটা সুযোগ, তাই না? আর দেখেন, আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করতাম, বাংলাদেশের যত ক্ষতি হোক, যত রকমের, বেনিফিশিয়ারি হচ্ছে একজন, বন্ধু প্রতিম রাষ্ট্র, তিনি হচ্ছে বেনিফিশিয়ারি, যাই হোক, যেভাবেই হোক। তাহলে এই যে একটা অভাবনীয় একটা আপরাইজ হলো এবং সেটাতে আমরা টোটালি সার্বভৌম হয়ে গেলাম, এখন আসলে ডিরেকশনটা সঠিক হওয়া উচিত ছিল। কি কারণে, কি ফাঁকিতে পড়ে আমরা নড়তে পারছি না, কেন কাইন্ড অফ প্যারালাইসিস মুডে আছি। দেখেন, মূর্তিগুলা সরাতে সময় লাগছে, নাম চেঞ্জ করতে সময় লাগছে। কখন হয়েছে? বদনামটা আসছে না? 32 নম্বর ভাঙার পরে আপনি টুকটুক করে নামটা চেঞ্জ করলেন, কেন আগে করা যেত না? কার দায় ছিল? এই জন্য মানুষ কিন্তু একটা ট্যাগও দিচ্ছে যে আপা আসবেই, জেনারেলদের কারণে হচ্ছে না, আপা আসবেই। তারা বিশ্বাস করে বসে আছে হয়তো আপার, ওই যে আওয়ামী লীগেরা বিশ্বাস করে বসে আছে যে এই আর্মি পারতো তাদেরকে মানে বাঁচাইতে, আর্মির কারণে তাদের পতন হয়েছে। সেম এনারা এটা এটা একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে মনে হয়। তো এটাই আমার সিম্পল মানে যে এটা উইজডম ছাড়া আর কিছু না। দেখেন, ডিজিএফআই তো আগুনের কাজটাও করছে, ইন স্পেসিফিক ওই অফিসারটার নামও সবাই জানে, ওনাকে ডাকে ওই নামে, আগুন অমুক, ঠিক আছে? এটা তো জানে সবাই। তাইলে যে লোকটা ওই কাজ করেছে, তার বস, সে হয়তো চলে গেছে, বাট তার সমসাময়িক যারা ওই অকাজগুলো করতো, তারা কিন্তু প্যাক্ট, কারণ তাদের বাঁচতে হবে। তো তারাই হয়তো কোনোভাবে মেকানিজম করছে, এবং তাদের আবার ইন্ডিয়ার সাথে বাংলাদেশি জেনারেল মেসেজ চালাচালি করেছে, এটা ধরা পড়ছেন। তো তাকে তো সাথে সাথেই ধরা দরকার ছিল, তা আপনি ধরেন নাই, ছেড়ে দিচ্ছেন, শুধু পোস্টিং করে দিচ্ছেন। সেটাতে কি বাকিরা কনভিন্সড হবে? এটা তো হওয়ার সুযোগ নাই। আপনি আমাকে কতক্ষণ আটকে রাখবেন? আপনি আমাকে কতক্ষণ দমটা বন্ধ করে রাখবেন? আসেই তো একটা দম গেলে তো আমরা তো ওইভাবে, আমরা তো জিয়া যখন অনেক পরাক্রমশালী 1 লক্ষ সৈনিকের বিরুদ্ধে রিভল্ট করলো, তাইলে আমি তো ওই স্পিরিটটা পেয়ে গেছি সামহাউ। তো ওই স্পিরিটটা তো আমি নিব। আর এখন দেখেন কি করেছে, আপনাকে বললে হয়তো অবাক হবেন, একটা জিনিস মিস করে গেছি। বাংলাদেশের ইন্ডিয়া চায় তার মুক্তিযুদ্ধের ব্র্যান্ডিং হবে শুধু সাইনিং সেরিমনিটা, রেস কোর্সের, শুধু সেইটাই করানো হয়েছে। আমি আপনাকে উদাহরণ দিব, 50 বছর যেদিন পূর্তি হয়, নভেম্বর এবং ডিসেম্বর, 2টা মাস, এবং জাহাঙ্গীর গেট থেকে সিগন্যাল গেট পর্যন্ত এখানে 200 বড় বড় ফেস্টুন লাগানো ছিল, ব্যানার ফেস্টুন লাগানো ছিল, এবং ওখানে 20টা এই একই ছবি দেয়া ছিল, বিকজ তারা ওইভাবেই বিশ্বাস করাইতে চাচ্ছে। আর আমি ফৌজ নিজে সেটাই বিশ্বাস করতে চাচ্ছি, অথচ আমার গৌরবের জায়গাটা কত স্পেশাল। আমি বিদ্রোহ করে জনগণের হয়ে যুদ্ধ করছি। এটা এই পৃথিবীর খুব রেয়ার একটা, মানে আমি বলবো যে বিজয়, রেয়ার একটা মনে গর্বের জায়গা, যে আমরা বাংলাদেশ জন্মের আগে এই বাহিনীটার জন্ম হয়েছে। তো এই প্রাইডটা, অথচ সেই সেনাপ্রধান প্রথমে সেনাপ্রধান দায়িত্ব পাওয়ার পরে মিডিয়ার সামনে এসে বলতেছেন আমি সেনাবাহিনীর গর্বের জায়গাটা দেখাবো, আর করছেন কি জিনিসগুলো তিনি ডিসপ্লে করছে। পুরা জাহাঙ্গীর গেট থেকে 200 ফেস্টুনের মধ্যে একজন সিঙ্গেল বাংলাদেশি যোদ্ধার ছবি তিনি দেন নাই। তারা কখনোই জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বনির্ণায়ক হিসেবে প্রতিষ্ঠা পাইতে দেন নাই। তো এই হচ্ছে গল্প। এই আমরা যারা সচেতন তারা বুঝতেছি, বাট বাকিদের জন্য তো মনে করেন যে ওরা চিন্তা করে কি, ওনাদের এসিয়ারটা মনে হয় ওখান থেকে লেখা হয়, ওনাদেরকে প্লিজ করতে চায়। তো এইটা হচ্ছে মাইন্ডসেট থেকে বেরোয় আসা, উইজডম থাকাই হচ্ছে মেইন কাজ, সেটাই করে নাই, এবং 11 মাসে এখানেই আমাদের হতাশার জায়গা আমার ব্যক্তিগতভাবে।
না, এবং এবং আমি যদি আরেকটা বিষয় যোগ করি, ধরেন গত 15 বছরে ধরেন আমি তো দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি। তো মানে জাতীয় ইস্যুগুলো নিয়ে কাজ করি সেনাবাহিনীর সাথে রিলেটেড। ধরেন গত 15 বছরে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, বিমান বাহিনীকে দুর্বল করা হয়েছে, নৌবাহিনীকে দুর্বল করা হয়েছে। আমাদের নতুন কোনো যুদ্ধ জাহাজ মানে এয়ারক্রাফট ঢুকে নাই। আমাদের সেনাবাহিনীর আধুনিকায়নের নামে আমরা ভারতের উপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েছি। তো গত এই প্রায় 1 বছরে আমি কিন্তু সেনাপ্রধান বলেন বা অন্য কোনো কি বলবো দায়িত্বশীল জায়গা থেকে সেনাবাহিনী রিলেটেড কেউ কিন্তু বলে নাই যে আমার সেনাবাহিনীর জন্য এই পরিমাণ নতুন অস্ত্র লাগবে, এই অস্ত্রগুলো এখন ওয়ার্ল্ড ডমিনেট করছে, এইগুলো কিছু আমাদের লাগবে, আমাদের এই যুদ্ধ জাহাজগুলো লাগবে, আমাদের যে যুদ্ধ জাহাজ আছে সেগুলো অকার্যকর, অকেজ হয়ে পড়ে আছে, এগুলো মেরামত করতে হবে। এই জাতীয় কোনো কিন্তু বিষয় আসে নাই। একটু না হয়ে আমরা দেখছি যে সেনাবাহিনীর রাজনীতির মধ্যে হস্তক্ষেপের যে প্রবণতা অতীতে ছিল সেভাবেই যাচ্ছে। তো এই জায়গাটা যদি আপনি অ্যাডজাস্ট করেন এবং পাশাপাশি আমরা আসলে কি করণীয় এখন, ধরেন কি সংস্কার চান আপনি সেনাবাহিনীর? গোয়েন্দা সংস্থার সংস্কার, প্রমোশনের সংস্কার, রিক্রুটমেন্টের সংস্কার, মানে কি করা যেতে পারে আর কি? আমরা মানে এটা যদি একটু বলেন। ওকে, আমি তো খুব স্বল্প সময়ে কাজ করেছি, বাট আমার মানে উইজডমের জায়গাটা স্ট্রং যে হ্যাঁ, এটা সার্বভৌম রাখার জন্য যা যা করার দরকার করতেই হবে। এখানে আপনি যেহেতু মানে বলেছেন যে কি কিনেছে না কিনেছে, এগুলো একটা গোপনীয় বিষয়, হয়তো আমরা সেভাবে নাও জানতে পারি। বাট যেটা আমি ফোরসি করতে পারি যে ইন্টারিম গভর্নমেন্ট তারা হয়তো এখানে মানে প্রিন্সিপাল বা বড় ধরনের এক্সপেন্ডিচার এই রিলেটেড হয়তো প্ল্যান করবে না, রাজনৈতিক গভর্নমেন্টের কাছে যাবে। বা যেটা হইতে পারতো সেটা আমি আগেও বললাম যে রোগের কারণে একটা বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী ব্যক্তিকে এবং ওই দলকে সার্ভ করবে, এই জায়গাটা থেকে সরে আসার অনেক শক্তি ছিল। যিনি অপরাধের সাথে যুক্ত ছিলেন তারও মনে এইটাই থাকা উচিত বা আছে, সে হয়তো কিছুটা বাঁচতে চায়, কিন্তু তার মনেও কি এটা আসা স্বাভাবিক না যে সংস্কারটা হবে প্রথমে হচ্ছে মাইন্ডসেটের। হ্যাঁ, আমি সার্বভৌম রাষ্ট্র, 15 বছর যেভাবে ছিলাম ওই ধরনের সেনাবাহিনী আমরা হব না। আমরা আমাদের সিদ্ধান্তগুলো সুন্দর করেই মানে নিব, আমাদের হার্ডকোর অফিসার রেইজ করব এবং আমি যুদ্ধ ওরিয়েন্টেড হব। মানে আপনি জিনিসপত্র কেনাকিনির তো একটা গল্প বা বিষয় থাকবে, সেটা হয়তো রাজনৈতিক গভর্নমেন্ট, হয়তো ইন্টারিম গভর্নমেন্ট চিন্তা করেছে যে ঠিক আছে এখন শুধুমাত্র নিত্য নৈমিত্তিক কাজগুলো করি। বাট গত ইয়েতে যে কাজটা হয়েছে ভণ্ডামির জায়গাটা, সেটা হচ্ছে আমরা যেটুকু জানি বা শুনেছি, সেটা হচ্ছে মনে করেন ইটালি থেকে একটা জাহাজ 60 কোটি টাকা দিয়ে কিনছেন, রং টং করে 600 কোটি টাকার বেচা কিনি। এই গল্পটা ভালো হয়েছে, এই গল্পটা কিন্তু সুন্দর হয়েছে। এখন অ্যামুনিশন কেনা, প্র্যাকটিস করা, এই জিনিসগুলা কতটুকু হয়েছে, এটা হয়তো ওই যে যারা বিজ্ঞজন হাসান নাসির স্যারদের মতো, হাসিন স্যারদের মতো মানুষরা যদি সিস্টেমে থাকতেন তাহলে কিন্তু ওনারা চেক অ্যান্ড ব্যালেন্সটা করতে পারতেন। এখন কি হয়েছে, সেনাবাহিনী অ্যাজ ইফ, আমি আগেও বলতাম, সামন্ত এবং উপনিবেশিক। সামন্ত সেনাবাহিনীর কালচারটা হয় ভেরি ডিফারেন্ট, সেখানে সেনাপতিদেরকে আমরা বাই করতে পারলেই কাজ হয়ে যায়। আর উপনিবেশিক সেনাবাহিনীটা হচ্ছে আমাদেরকে যা করলে আপনি খুশি হবেন, উপনিবেশ খুশি থাকবে সেইভাবে। তো এই যে কালচার, এই সিস্টেমটা থেকে আমাকে বের হইতে হবে এবং অবশ্যই এটা কোনো সলিউশনই নাই, আমাদেরকে হার্ডকোর বাংলাদেশি অফিসার রেইজ করতে হবে, যিনি কর্নেল থাকবেন, জেনারেল হইতেও চাবেন না, কম্প্রোমাইজ করে। দ্যাট ইজ দি থিং। এইটা সিম্পল, বাকি সব তো ওরাই করবে, এটা কোনো কঠিন না। সৈন্যের অফিসারের কাজ সৈনিককে ট্রেন করা। গত 15 বছরে যেভাবে সেনাবাহিনীকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা চলেছে, মানে ব্যবসায়িক নানা আয়োজন করে, ব্যবসায়িক নানা কাজ দিয়ে, টেন্ডার দিয়ে, নানা রকমের আরাম আয়েশের ব্যবস্থা করে, সেটি খুব টাফ এবং সেটার জন্য আসলে খুব স্ট্রং লিডারশিপ সেনাবাহিনীর ভেতর থেকে আসতে হবে। কারণ ধরেন যেটা হয় আর কি, ধরেন এটা আমার পর্যবেক্ষণ, ধরেন আমি যদি কিছু বলি বা বাইরে থেকে যদি এখন ডক্টর ইউনূসও যদি কিছু বলেন, বলবে যে এই দেখো একজন সিভিলিয়ান সেনাবাহিনীর ব্যাপারে নাক গলাচ্ছে। তো সিভিলিয়ান এবং মিলিটারি দুটো ভাগ কিন্তু আছে স্পষ্ট। তো মিলিটারির ভেতর থেকে সেই নেতৃত্ব প্রয়োজন যে না, আমার 30 লাখ টাকা গাড়ির জন্য দরকার নাই রে ভাই, আমি রিকুইজিশন দিয়ে আমার গাড়ি নিব, আমার এই আরামাইশের দরকার নাই, আমার এই ব্যবসার দরকার নাই, আমার এই কন্ট্রাক্টের দরকার নাই, আমি আমার ট্রেনিং, আমি আমার প্রতিরক্ষা নিয়ে কাজ করি।
এবং আমার মনে হয় যে ডক্টর ইউনূস মাঝখানে বলছিলেন যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আমার হয়তো ভিতরে কাজ চলছে, কিন্তু আমরা কোনো আভাস পাই না, কিন্তু আভাসও তো পাওয়া যায়। তো আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনার কাছে। এক নাম্বার হচ্ছে যে গত 12 মাসের যে বিশ্লেষণ বা 11-12 মাসের যে বিশ্লেষণ, সে বিশ্লেষণে অনেকেই বলছেন যে এই যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বা শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট রেখে জনগণের যে বিপ্লবের যে ধারণা, যে রাষ্ট্র সংস্কারের যে ধারণা থেকে জনগণ, ছাত্র জনতা যে রক্ত দিল বুকের, সেটি সফল হবে না, বা একটি নির্বাচন কেন্দ্রিক আবহে আপনি এই দুজনকে দেখতে চান কিনা, বা আপনি কি মনে করেন? আমি জানি না প্রশ্নটি আপনার জন্য একটু বেশি হয়ে গেল কিনা। আমি তো আমার পারসেপশনটা বলবো, তাই না? আমি তো কাউকে চাপাইও দেবো না, আর কিছু না। আমি কিভাবে দেখি, এখন চুপ্পু তো টেস্টেড জিনিস, হ্যাঁ টেস্টেড। এখন উনি মাননীয় রাষ্ট্রপতি, তাই না? মহামান্য রাষ্ট্রপতি, হ্যাঁ আমাদের সাংবিধানিক ভাবে। এখন সংবিধানটাই তো হইলে তো তাহলে ফ্যাসিস্টেও তো হাসিনাই প্রধানমন্ত্রী। সংবিধানটাই যদি থাকে তাহলে তো উনি প্রধানমন্ত্রী। তো আমি যেটা মনে করি যে মানে উনি সঠিক মানুষ না। উনাকে তো মানে অনেক কষ্টি পাথর দিয়ে জাজ করে উনাকে ওই জায়গায় যিনি নিয়োগ করেছেন তিনি এনেছেন। তো যিনি নিয়োগ করেছেন তাকেই আমরা বার করে দিচ্ছি, আর উনি কিভাবে থাকেন ওইটা থাকার তো কোনো সুযোগ নাই। আর সেনাপ্রধান একেবারে ডিফারেন্ট জিনিস। উনি যদি আমাদের বিপ্লবের সাথে মানে এই জুলাই জাগরণের সাথে পক্ষে থাকেন তাহলে সেটা কনসিডার করার জায়গা, কিন্তু সেটা তো প্রমাণ দিতে হবে, সেটা সেইভাবে আমি শেষ করব। বাট চুপ্পুর বিষয়ে আসলে কোনো সুযোগ নাই আসলে, কিভাবে সম্ভব? কারণ ওনার হাতে এমন কিছু এক্সক্লুসিভ জিনিস থাকবে যেটা সঠিক গণতন্ত্র ও সিস্টেমে ঢোকার যে আমাদের অভিযাত্রা, সেটা ব্যাহত হওয়াই খুব স্বাভাবিক। রাইট। এবং আরেকটি বিষয় আপনি বলছিলেন যে ধরেন গত 11 মাসে আমরা দেখছি যে মানুষের চরিত্র বদল হচ্ছে। যেমন আপনি রাওয়াল প্রেসিডেন্ট কর্নেল হকের কথা বলছিলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়েছিলেন তার বাসায়, মানে সবাই মিলে হাসিনার বিরুদ্ধে। তো এখন কর্নেল হকের নেতৃত্বে দেখা যাচ্ছে যে ব্রিগেডিয়ার হাসান নাসির পিএনজি হচ্ছেন। এখন তার ভূমিকা হচ্ছে ধরেন অনেকটা তোষণের ভূমিকায়, যেটা ওনার আগেও ছিল। উনি কিন্তু ফ্ল্যাকচুয়েট করেন, একবার তোষণ করেন, আবার বের হয়ে আসেন, আবার তোষণে ঢোকেন। অর্থাৎ নতুন রাজা আসলেই ওনার মানে ক্যারেক্টারের কিছু পরিবর্তন ঘটে। একটু কিছু বলবেন যে বাবা ধরেন অবসরপ্রাপ্ত অফিসার, আপনারা যার নেতৃত্বে একটি শেল্টারে থাকার কথা, মানে যিনি আপনাদের পক্ষে বার্গেনিং এজেন্ট, যিনি আপনাদের পক্ষে ভূমিকা রাখার কথা, তার যদি অবস্থা হয় কি দাঁড়াবে? আপনার এখানে ভালোবাসা আছে দেখছি কর্নেল হকের প্রতি। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে উনি একটা লিড রোল, আমি বলবো যে জুলাই আন্দোলনে আমাদের অবসরপ্রাপ্তদের, ইভেন 3 তারিখেও হাসান নাসির স্যারও যেই বেদিতে ছিলেন উনিও সেই বেদিতেই ছিলেন, আমরা একসাথেই ছিলাম ওই ইয়েতে শহীদ মিনারের বেদিতে 3:30 আড়াইটা থেকে নিয়ে একটা লম্বা সময় আমরা ছিলাম। এবং যমুনা টিভিতে অবশ্য হাসান নাসির স্যারের বক্তব্যটা আসছে, স্যার আবার অনেক কথা বলতেছিলেন যার কারণে ওটা মিস করে গেছেন। স্যারকে আমরা খুবই স্ট্রংলি ওনাকে সাপোর্ট করেছি, হ্যাঁ আমরা সাপোর্ট করেছি, বাট সামহাউ ওনার বাকি মানুষদের পারসেপশন হয়তো মিট করছেন না। তো সফট কর্নার না, আমি একটু বিব্রত হই, বিকজ আমি খুবই স্ট্রংলি ওনার ক্যাম্পেইনটা করেছিলাম, ডিজিটালটা আমি করেছিলাম, এবং আমরা তখন বলতাম যে হার্ডকোর বাংলাদেশি। তো হার্ডকোর ডেফিনেটলি ওনার যে ভয়েস আমরা দেখতে পাই সেখানে হার্ডকোর বাংলাদেশি, বাকিটা মানুষের পারসেপশনের সাথে সামহাউ মিট করছে না, সেটা আমি বুঝতে পারি। তো এতটুকুই বলা যায় আসলে। এবং আমরা যদি আপনার কাছে, আপনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনি এসেছে আপনার কথায়, আপনি বলতে যাচ্ছিলেন যে জাহাঙ্গীর গেটে এসে যদি বিপ্লব থেমে না যেত তাহলে হয়তো আমরা এই সুফল আরো বেশি পেতাম বা এই মুহূর্তে পেতাম। তো ধরেন নতুন যারা বিপ্লবী ছাত্র জনতা বা বিশেষ করে যারা নেতৃত্বে আছেন তাদেরকে নিয়ে এখন অনেক ধরনের অভিযোগ আসছে, নানা রকমের ভুল তারা করছে, নানা রকমের বিভ্রান্তির মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, এগুলো সব ঠিক আছে। তো এখন আমাদের আসলে করণীয় কি? মানে সেনাবাহিনীর চোখ রাঙানো তো আমরা বহু বছর দেখলাম না, 15-16 বছর। আমি বলবো 1/11 পর থেকে সেনাবাহিনীর যে ক্ষতিটা হয়েছে আর কি, ক্রমাগত
সেনাবাহিনীকে যেভাবে বিপর্যয়ের দিকে নিতে নিতে একদম এখন শেষ সীমানায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে ফিরে আসার জন্য কি করণীয়? গোয়েন্দা সংস্থাগুলো সংস্কার খুব জরুরি, বা গোয়েন্দা সংস্থার কাজের বিষয়গুলো নির্ধারণ খুব জরুরি। তো সব মিলিয়ে এই মুহূর্তে আসলে করণীয় কি? আমরা তো আসলে এত ছাত্র জনতার যে বুকের রক্ত, এটাকে আমরা ব্যর্থ হতে দিব না। প্রয়োজনে আমরা আবারও মাঠে নামবো, প্রয়োজনে আমরা আবারও কিন্তু সংঘবদ্ধ হব। তো সেই জায়গাতে আপনার সর্বশেষ পরামর্শ, পর্যবেক্ষণ যদি একটু দেন। ওকে, আমরা তো একটা যেভাবে জুটে গিয়েছিলাম এই আন্দোলনের সাথে, সেটা তো ধাবমান একটা আন্দোলন। তখন কিন্তু আকাঙ্ক্ষা শুধু ছিল যে এই ফ্যাসিস্টের পতন। আমরা 3 তারিখে যখন আমি শাহবাগে পৌঁছাই, হাঁটতে হাঁটতে ফিরে আসি শহীদ মিনার থেকে, তখন আমরা শুনতে পাই যে 9 দফা 1 দফা হয়ে গেছে। তো আমাদের তো প্রত্যাশা পূরণ হয়ে গেছে যেদিন উনি পালিয়ে গেছেন, আমরা গণভবনে পৌঁছে গেছি, সেদিনই কিন্তু প্রত্যাশা পূরণ হয়েছে। কিন্তু তাতে কি আমাদের জীবন চলবে? আমাদের তো জীবন চলবে না। আমরা একটা আমি বলবো যে ট্রেন আওয়ামী লীগ একটা কালচারের মানুষদেরকে উল্টা দিকে রেখে দিছি। তাদের কাছে কি আছে? টাকা আছে, প্রচুর টাকা আছে, অনেক অনেক অস্ত্রও আছে, আমি যদি বুঝতে পারি, ক্ষমতাটা এখনো কিন্তু আছে। আচ্ছা, এইটা পুরো একটা ডিনামিক্সে নিয়ে আসতে হবে। আমার প্রবলেমটা কোথায় কোথায়, এটা এক্সারসাইজ হওয়া উচিত। আমি এটা নিয়েই কাজ করি, এই স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টটাই করি। তো প্রথম জিনিসটা হচ্ছে এই ডিনামিক্সটাতে কোথায় কোথায় কার্টেল হতে পারে। এখন বিএনপির একটা ইন্টারেস্ট পার্ট আছে, এনসিপির একটা আকাঙ্ক্ষার পার্ট আছে, সেম অ্যাজ জামাত অ্যান্ড অল। কিন্তু আমরা এখন যদি নিজেদের মধ্যে অনৈক্য, সার্বভৌমত্বের জায়গায় যদি সবাই একসাথে না থাকি, তাহলে আওয়ামী লীগ ইনফিল্ট্রেট ইমিডিয়েটলি করে ফেলবে। আপনি দেখা যাবে বিএনপি ক্ষমতায় গেলেও জামাত আবার আওয়ামী লীগের সাথে যে আন্দোলন করবে না, তার তো গ্যারান্টি কেউ দিচ্ছে না। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে ভালো অবস্থায় যাওয়ার, এখন এটা তো $1 মিলিয়ন কোশ্চেন। আমি আমার পক্ষ থেকে যেটা বলতে পারি যে প্রত্যেকটা, আমি আমার বাস্তব জীবনে প্রফেশনাল জায়গাতে যেটা করি সেটা হচ্ছে একটা সিচুয়েশন বা প্রবলেমের একটা ডিনামিক্স হয়, এটা কাগজেও নিতে পারেন, বোর্ডে নিতে পারেন, এন্ড ওখান থেকে ম্যাট্রিক্স বের করতে হয়। একটা ম্যাট্রিক্স বের করে সাস্টেনেবল একটা সলিউশন, মানে টেকসই, যেটা টিকবে। আমি বলি বিএনপি ক্ষমতায় গেল, আপনি খালি চিন্তা করেন যে কোন জেনারেলদেরকে নিয়ে গেল যারা আগের রিজিমকে সার্ভ করেছে, এখন তারা ভিতরে এখন ওগুলো যদি মাইনাস না হয়ে বিএনপি ক্ষমতায় যায়, আবার বিএনপি তার চাঁদাবাজদের কন্ট্রোল না করতে পারে, তাহলে আবার তো ক্লিন হার্ট অপারেশনের মতো হয়ে যাবে। হবে কিনা? ক্লিন হার্ট কিন্তু বিএনপি কে অনেক ঢুকাইছে, 1.5 বছরের মাথায় ক্লিন হার্ট করতে হয়েছিল। তো এই পুরো বাস্তবতাটাকে বোঝা দরকার। এই জন্যই আমি বলছিলাম যে বডমাস থিওরির মতো প্রথমে সার্বভৌমত্ব, পরে সুশাসনে যেতে হবে। সার্বভৌমত্বের সব পার্টি একসাথে হব। আওয়ামী লীগ যারা সার্বভৌমত্ব বিরোধী শক্তি, তাদেরকে একেবারে জায়গায়, রাস্তায় ঘাটে, ফেসবুকে সব জায়গায় ধরতে হবে, ধরে ওগুলোকে সাইজ করতে হবে। এবং তখন আওয়ামী লীগের যে সমর্থক, তারা বলবে যে না, আমরা সার্বভৌমত্ব বিরোধী হয়ে বাঁচতে চাই না, তোমার নেতারা খেয়েছো, তোমরা থাকো, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি সার্বভৌমত্বের পক্ষে জয়েন করবো, যে কোনো ফরম্যাটে হি উইল স্টার্ট আপ। এর মাঝখানে আমার সুশাসনের জায়গাটাতে পৌঁছাইতে হবে। সুশাসনের জন্য এখন পিআর হবে না কি হবে, সেটা আমরা নিজেরাই তো আস্তে আস্তে, এখন আগে এই জিনিসটা মাথায় তো আসে নাই। দেখেন, আমরা তো 50 বছর 53 বছর বাংলাদেশ ছিল, এই জিনিসটাই মাথায় আসে নাই। এখন এত আলোচনা হচ্ছে কেন? প্রিডমিনেন্টলি বিএনপি অনেক সিট পাওয়ার চিন্তা করছে ওই আগের পদ্ধতিতে, তখন এরাও চিন্তা করছে যে আমরাও কিছু পাই। তো এই যে জিনিসগুলা সুশাসনের জন্য যা দরকার, সেটা তো ইন্টেলিজেন্ট সলিউশন আসতে হবে, বুদ্ধিবৃত্তিক। দেখেন, ছাত্রদের কথা বললেন, আমি বাংলাদেশের কৃষকদের জন্য একটা টেকসই পদ্ধতি বের করেছি, যেটার মাধ্যমে বাংলাদেশে 5,000 কোটি টাকার ফসল বাড়বে। কি হয়েছে? বাংলাদেশের কৃষকরা ব্যাপকভাবে প্রতারিত হয় নকল, ভেজাল, কীটনাশক, সার, বীজে। তো এইটার বুদ্ধিটা আমি বের করছি, এবং গত 8 মাস ধরে আমি ছাত্রদের কাছে গেছি, প্রেজেন্টেশন দিয়েছি, বাবা তোমরা কিন্তু কিছু দাও নাই এ পর্যন্ত বাংলাদেশের সবাইকে, আমি একটা সলিউশন ক্রিয়েট করেছি, আমি আমার এই সফলতাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ইন্টারেস্ট নাই, তারা বিজনেসম্যানদের সাথে কথা বলতে মোর ইন্টারেস্টেড। সেম রাষ্ট্রযন্ত্রেও আমি গিয়েছি, এমন কোনো মানুষের কাছে যাইনি। সো আমি দেখলাম যে এই বাংলাদেশ আসলে একটা ডিফিকাল্ট একটা কালচারের মধ্যে আছে। এখান থেকে বুদ্ধিবৃত্তিক মানুষের নেতৃত্বটা এখন সবার আগে দরকার, এবং নির্মোহ মানুষ।
আপনি সবাই কেউ না কেউ পার্টিজান। আপনি যদি মনে করেন যে আমরা আরো 3 বছর ওয়েট করতে, এই নির্বাচন তো আমরা কবুল করেছিলাম, সেই নির্বাচন যতদিন মেয়াদ আছে সেই পর্যন্ত আমরা ওয়ার্কআউট তো করতে পারি, করলে তো বাংলাদেশের ভালো হইলে আমরা করতে চাই বা করা উচিত বলে আমি মনে করি। এবং বুদ্ধিবৃত্তিক মানুষকে নিবে, যারা উপদেষ্টা হয়েছেন তারা কি এই বিপ্লব কেমন করে, তারা কি কেউ বিপ্লব কেমন করে, তাদের কি কোনো কন্ট্রিবিউশন আছে, তাদের কি কোনো প্রবলেম হবে, মানে বিপ্লবটা যদি উল্টায় যায় তাহলে তাদের তো কোনো প্রবলেম হবে না, প্রবলেম হবে কাদের, যারা আমরা রাস্তায় ছিলাম, যারা এক্সপোজ, তাদের তো ক্ষতি হবে। তাহলে ওইভাবে আমাদের সলিউশন, এটা একটা বড় কথা সব জাতির সামনেই বলা উচিত যে এই তো সব প্রবলেমগুলো, মানুষ হচ্ছে বুদ্ধিমান প্রাণী এবং বুদ্ধিবৃত্তিক মানুষগুলোকে এই কাজের দায়িত্ব দিতে হবে। আমি তো এটা নিতেই পারি না, হাসান নাসির স্যারের মতো মানুষকে সরকার কোলাবোরেট করতে পারে না, কার ইশারায়? সেনাপ্রধান তার সাথে দেখা করতে চান না প্রথম থেকেই, কার ইশারায়? কেন? কেন? উনি কি অপরাধ করছেন? আমি তো ওনার সাথে এখানে না, ইয়াংওয়ানে 4 বছর ওনার সাথে ছিলাম, আমি নিজে দেখেছি যে কেমনে করে রাত্রেবেলা ওনাকে গুম করতে, উনি একা তখন কিন্তু একটা চাকরি করে সিভিল, ওনাকে গুম করার জন্য উত্তরায় নিয়ে আসছে এবং আমি গিয়ে বাঁচিয়েছি, আমি আমার বন্ধু বান্ধব সব নিয়ে গিয়ে হইচই, ওখান থেকে চলে আসছে আপনার আনোয়ারার ওসি চলে আসছে নিয়ে এখানে তুলে নিয়ে যাওয়ার জন্য রাত্রেবেলা, উনি এক আত্মীয় বাসায় আসছে ট্রেকিং করে আসছে। তো যেই মানুষগুলো ফ্যাসিস্টের বিরুদ্ধে বহু বছর ধরে দাঁড়াচ্ছেন, তাদের কিন্তু এক ধরনের আমি বলবো যে রিস্ক আছে এবং তাদের একটা দায় আছে, তাদের একটা আমি বলবো যে তাদের একটা ত্যাগ আছে। তো সেগুলো আসলে রাষ্ট্রের বোঝা উচিত। এখন যারা দেশ চালাচ্ছেন তারা কি কোনো আউটসোর্সিং পার্টি? তাহলে তারা তাদের রাষ্ট্রের কিভাবে কি বুঝতে চাচ্ছেন? মানে ওনারশিপ না থাকলে পৃথিবীতে কোনো কিছুই কোনোদিন হয় নাই। তো ওনারশিপ সিস্টেমটা ইনস্টল করতে পারলে আমাদের সাকসেস ছিল। এখনো সময় আছে, আমি মনে করি এখনো সময় আছে। সেনাবাহিনী এমন আলাদা কিছু না, তারা আমাদের ভাই, আমাদের এবং আমি জানি যে সবাই ভালো, সবাই প্রফেশনাল এবং সবাই মুখিয়ে থাকে যে আমি কন্ট্রিবিউট করতে চাই। সো সেই জায়গাটাতে দুই একটা সিস্টেম প্রবলেম এখন স্যারের আসলে কি হচ্ছে, কোথায় বাধা, এটা আসলে আমি আপনি আপনি আপনার কোম্পানি কমান্ডার আপনার ওয়াকার স্যারের ব্যাপারে, কারণ ধরেন উনি কিন্তু ধরেন গুরুত্বপূর্ণ স্টেক কিন্তু না এই বিপ্লবী, একেবারে বাংলাদেশের স্টেক, এটা বাংলাদেশের ফেটের স্টেক এবং ভবিষ্যতের স্টেক। এই বিপ্লব বা হাসিনাকে বিতাড়িত করার ক্ষেত্রে ওনার যে অবস্থানটা যেভাবেই হোক, যে অবস্থানটাই ছিল, এটা কিন্তু ধরেন যে এই গৌরবের জায়গাটা কিন্তু এখন ডুবতে ডুবতে গলা পর্যন্ত এসে ঠেকছে কিন্তু, মানে উনি কিন্তু ডুবে যাচ্ছে কিন্তু, মানে আশেপাশের লোকজন ওনাকে বোধহয় চেপে ধরে রাখছে চোরাবালির মধ্যে, উনি কিন্তু ডুবে যাচ্ছে কিন্তু। সেই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আপনার কোনো পরামর্শ আছে আপনার কোম্পানি কমান্ডারের? স্যার অনেক বিজ্ঞ মানুষ ডেফিনেটলি, দেন আমার মনে হয় যে এটা এখন আমরা তো বুঝি যে এটা যে ভবিষ্যৎ যে যারা নেতৃত্ব দিবেন, নেতৃত্বের জায়গা থেকে এই ম্যানেজমেন্টটা করতে হবে, চুপ্পুকে নিয়ে করার দরকার নাই। প্রধান উপদেষ্টা, তারপরে নিরাপত্তা উপদেষ্টা, এন্ড দেন আমি মনে করি যে বিএনপির নেতৃত্ব, বিএনপির ওখানেও কিন্তু একজন জেনারেল আছেন, উনিও খুব সম্মানিত জেনারেল ফজলে ইলাহি আকবর, অত্যন্ত প্রফেশনাল, স্ট্র্যাটেজি ভালো বুঝেন, বসে এটা করতে হবে। উনাকে কি কি চ্যালেঞ্জ, কে কোথায় করতেছে, দেখেন আমরা তো এটা বুঝতে পারি যে স্যারের কাঁধের উপরে মুজিব এবং সাইফুল উনাদেরকে রেখে দিছিল, উনি ওই জায়গাটা থেকে ওই রিস্কে যে কোনো সময় চেঞ্জ করে ফেলারই মতো, আমিও তো বুঝতাম যে কোনো সময় চেঞ্জ করে দেবে যদি উনি ডানে থেকে বামে দেয়। উনি যেভাবে যানটাকে সুন্দর করে নিয়ে নোংর করালেন, এটা অসাধারণ। 3 তারিখে উনি দেখেন এখানে চাণক্য ছিল, এটা আপনি যে যাই বলুক, এখানে দারুণ একটা চাণক্য ছিল। উনি কিন্তু 1-to-1 করেছেন, মানে উনি যে ডেলিভারিতে দিয়েছেন এটাকে বলে কমান্ড, মানে লিডারশিপ ডাইরেক্ট এক্সার্ট করেছেন 1-to-1। উনি কিন্তু জিওসি দেরকে বলেন নাই, উনি ব্রিগেড কমান্ডারদেরকে বলেন নাই, একেবারে সবাইকে নিয়ে আসছেন। সো ওখানে বিশাল একটা আমি বলবো ডাইনামিজম ছিল, এটা আমাকে মানতে হবে। বাট পরে কি হচ্ছে আমি সবসময় বলছি মুদ্রার ওই পিঠটা দেখতে পাচ্ছি না, সেই জায়গাটাতে আমার আসলে গ্যাপ থেকে যাচ্ছে। ওইটাই, এখন ধরেন মুদ্রার ওপিট আমরা এখন না দেখলেও কদিন পরেও নিশ্চয়ই দেখতে পাবো। অর্থাৎ কোনো কিছু তো চাপা থাকে না, কোনো কিছু গোপন থাকে না, বর্তমান দুনিয়া থেকে অসম্ভব। তো মেজর মোহাম্মদ জামাল হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আপনি সাহসী ভূমিকা রেখে চলেছেন, ইনশাল্লাহ আপনি সেটি রেখে যাবেন। সেনাবাহিনীর সদস্য যারা, কর্মকর্তা যারা, সৈনিক যারা সেনাবাহিনীর ভেতরে থাকলেও তাদের যে ভূমিকা, বাইরে থাকলেও তাদের সে একই ভূমিকা।
দেশের জন্য কাজ করা এবং দেশপ্রেমটাই মূল জায়গাটা। নিশ্চয়ই আপনি আপনার ধারা অব্যাহত রাখবেন এবং আমার নিকট ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো বিশ্লেষণ শুনবো, আরো পর্যবেক্ষণ আমরা জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ কনক ভাই, আর দর্শকদেরকে অনেক ধন্যবাদ। অনেক রাত তারপরেও শুনছেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মেজর হায়দার তিনি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন। তিনি অনেকদিন থেকেই আসলে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছেন, সার্বভৌমত্বের পক্ষে কাজ করছেন। তার পর্যবেক্ষণগুলো যারা বিভিন্ন দায়িত্বশীল জায়গায় আছেন তারা যদি গ্রহণ করেন তাহলে সেটি আমাদের জন্য সার্বিক মঙ্গল ডেকে আনবে। এবং যে দুটো বিষয় এই আলোচনায় উঠে এসেছে, একটি হচ্ছে ধরেন দীর্ঘদিন উঠতে না পারা সেই বাজ পাখির মতো সেনাবাহিনীর যারা আছেন তারা যদি বর্তমান মুক্ত পরিবেশেও যদি উঠতে না পারেন, তারা যদি সেই খাঁচার দিকে আবারও ফিরে ফিরে তাকান, খাঁচার জন্য যদি মায়ায় বসে যায়, তাহলে এই বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের গর্বের সেনাবাহিনী, যেটি হাসিনা ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে বিপ্লব জাহাঙ্গীর গেটে যদি থেমে না যেত তাহলে আমরা সুফল পেতাম। বিপ্লব জাহাঙ্গীর গেটের ভিতরেও ঢুকতে পারে। ছাত্র জনতা কিন্তু বাংলাদেশের প্রশ্নে আপোষহীন, বাংলাদেশের প্রশ্নে কিন্তু কোনো ছাড় নাই। সো যত শক্তিমত্তাই থাকুক, যত শক্তিই থাকুক, বাংলাদেশ বা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন, কেউ যদি সেই পুরাতন ফ্যাসিস্টদের আবারও ফিরিয়ে আনার চেষ্টা করেন, তাহলে কিন্তু ছাত্র জনতা যে আবারও ঐক্যবদ্ধ হবে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। সার্বভৌমত্বের প্রশ্নে আসলে সব ফুল স্টপ, এবং এখানে কোনো ইফ এবং বাট নাই। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।